আজকের অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে 2020-21 সিলেবাসের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে স্বাগত। সাহিত্যের নানা উপকরণের মধ্যে কবিতা একটি অসাধারণ অংশবিশেষ। কবিতা শিল্প সাহিত্যের এক চমৎকার শিল্প সংযোজন বা সাহিত্যিকদের আবিষ্কার বলা যায়। কবিতা আসলে ছন্দময় শব্দের অপরিহার্য গাঁথনির কথাই মনে করিয়ে দেয়। কিন্তু আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটি একটি গদ্য ছন্দের কবিতা, যার অন্তে মিল নেই, কিন্তু কবিতাটির বেশ যোগ্যতা এবং বিশেষত্ব রয়েছে। কবিতার নাম ছবি। ছবি আবহানা মুস্তফা কামাল বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি প্রতিভা। আবহানা মুস্তফা কামাল ছাত্র জীবনে যিনি অপরিসীম মেধাবী মানুষ ছিলেন, তিনি বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন MA ডিগ্রি লাভ করার সময়। এরপর তিনি লন্ডনে PhD ডিগ্রি অর্জন করেন। প্রতিভাবান এই শিল্পী মানুষটির সাহিত্য সাধনায় তার যে আত্মনিয়োগ বরাবরই প্রশংসনীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবি নামক যে কবিতাটি তার রচনা, সেটি তার কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী থেকে নেওয়া হয়েছে। আবহানা মুস্তফা কামাল খুব স্বল্পায়ু মানুষ ছিলেন, ক্ষণজীবী মানুষ বলা যায়। আমরা দেখি তিনি 1936-এ জন্মগ্রহণ করেন এবং 1989 মাত্র 53 বছর বয়সেই তিনি পরপারে চলে যান। আসলে এই ক্ষণজন্মা শিল্পী সাহিত্যিকদের এই চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। বিশেষ করে বাংলা সাহিত্যের এরকম দিকপাল যিনি একাধারে কবিতা লিখেছেন, তার কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী, যেহেতু জন্মান্ধ, আক্রান্ত গজল ইত্যাদি। তার প্রবন্ধ শিল্পকর্ম হচ্ছে শিল্পীর রূপান্তর, কথা ও কবিতা ইত্যাদি। আমি সংক্ষেপে আবহানা মুস্তফা কামাল সম্পর্কে আলোকপাত করছি। তিনি অসম্ভব শক্তিমান একজন সাহিত্যিক ছিলেন। তার লেখনীতে কবিতা এবং প্রবন্ধ ছাড়াও বাংলা সাহিত্যের আরেকটি অংশ হচ্ছে গান, সেখানেও তার পারদর্শিতা অসামান্য। তিনি বাংলা সাহিত্যে
গানের যে একটি বিশাল ভাণ্ডার রয়েছে, সেখানে তার গানের সংযোজন নিতান্তই সামান্য নয়। তিনি সেই ক্ষেত্রেও সফল গীতিকার। তো আমরা আজকে আলোচনা অত বড় করতে চাই না। আবহানা মুস্তফা কামাল বলা যায় যে তার ছবি নামক কবিতাটি, আমি বলবো যে বাংলার সাহিত্যের, বিশেষ করে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, এই যে আমাদের গৌরবময়, বলা যায় যে শোক এবং গৌরবের কিছু অধ্যায়, বাঙালির যে অধ্যায়ে যে বাঙালির অর্জন, সেই অর্জনকে নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছে। ছবি তেমনই একটি কবিতা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের একুশকে নিয়ে অনেক কবিতা, গান কিংবা সাহিত্যকর্ম রচিত হয়েছে। তেমনি এরপর আমাদের যে সার্বভৌমত্বের জন্যে যে লড়াই ছিল, আমাদের মুক্তির যে সংগ্রাম ছিল, তাকে কেন্দ্র করেও সাহিত্যের যে উপকরণ, সাহিত্যের যে উপাদান, বিশেষ করে কবিতা, গান, প্রবন্ধ, শিল্পকর্ম, সেগুলো একেবারে কম নয়, যথেষ্ট। ছবি আবহানা মুস্তফা কামালের তেমনই একটি স্বাধীনতা সংগ্রাম কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কবিতা। আমি কবিতাটি একটু পড়ি, তারপরে এই নিয়ে আর একটু কথা বলবো। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। এই দেশে বলতে তিনি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বুঝিয়েছেন। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার কিংবা ডলার মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ। কবি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশে তার বিদেশি বন্ধুকে, বিশেষ করে আমেরিকার ক্যালিফোর্নিয়া কিংবা ডাল্লাসে যারা বসবাস করেন, তাদেরকে উদার আহ্বান জানিয়েছেন নিজের কবির নিজের দেশে, যে দেশকে নিয়ে তিনি অহংকার করেন। আমরা প্রত্যেকেই আমাদের স্বদেশকে নিয়ে অহংকার করি। সেই দেশে বেরিয়ে যেতে বলেছেন, যে ক্যালিফোর্নিয়া কিংবা ডালাস, সেখানে কিছুই না, শিশুতোষ। শিশুতোষ মানে বাচ্চাদের কথা বলা হয়েছে। তো এই যে নিজ দেশের প্রতি তার যে অহংবোধ, সেখান থেকেই এই কবিতাটি রচিত হয়েছে। যে দেশের কৃত্রিমতা নেই, এই দেশকে অকৃত্রিম দেশ হিসেবে তিনি তার নানা রকমের যে শৈল্পিক ব্যবহার, রঙের ব্যবহারের কথা বলেছেন। যে রং শিল্পীর তুলির আঁচড়ে যে রঙের ব্যবহার হয়ে থাকে, সেই রং হচ্ছে কৃত্রিম। কিন্তু আমার দেশের যে রং, 7 রঙের রংধনু থেকে শুরু করে আমাদের
যে নৈসর্গিক যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের কথা বলেছেন, যে এই মানে এত অকৃত্রিম আঁকা পট, যে নিখুঁত শিল্পীর হাতে আঁকা, এখানে রং রং কখনো মানে কৃত্রিম কোনো রং ব্যবহার করা হয়নি। এই এই যে আহ্বান, আমরা কিন্তু জসিমউদ্দিনের নিমন্ত্রণ কবিতায় তার শহরের বন্ধুকে আহ্বান জানিয়েছিলেন। আমার মনে হয় তোমাদের মনে আছে কিনা, যে কে তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। এই যে নিজের গ্রামের যেতে যে আহ্বান করেছেন শহরের বন্ধুকে জসিমউদ্দিন, তেমনই আহ্বান যেন আজকে আমরা এই ছবি কবিতায়, আবহানা মুস্তফা কামালের ছবি কবিতায় খুঁজে পাই। এরপর তিনি লিখেছেন, এবং আমি যার পর্যটন দফতরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। 9টি মাস দিন রাত পরিশ্রম করে মানে তোমরা কি বুঝতে পারছো যে এই 9টি মাস বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছ। 9টি মাস বলতে আমাদের যে 71-এর স্বাধীনতা সংগ্রাম, আমি কিন্তু আলোচনার শুরুতেই বলেছি একটুখানি, যে এই দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন। এই 9টি মাস হচ্ছে স্বাধীনতা সংগ্রামের 9টি মাস। আমরা জানি এই 9 মাস 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। এই কথাটি তিনি বলেছেন। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, এর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। এই যে ছবির মতো দেশ, আমার প্রিয় বাংলাদেশ, এই প্রিয় বাংলাদেশের এই যে 71-এ যে যারা রাত দিন পরিশ্রম করেছে, যারা আত্মাহুতি দিয়েছে, শহীদদের কথা এখানে তুলে ধরেছেন। দেশপ্রীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের এই ছবি কবিতাটি। আবহানা মুস্তফা কামাল তার বিদেশিদেরকে আহ্বান জানিয়েছেন। আর এখানে তিনি ভ্যান গগ, একজন শিল্পী যিনি রঙের তুলিতে ছবি আঁকেন, তার কথা তুলে এনেছেন। আর বলেছেন, আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর। আর্য বংশ মানে একেবারে এই দেশের মূল, আর্য মানে আরিয়ান, অর্থাৎ মানব জাতির যে মূলে যারা রয়েছে, সেই অনার্য নয়, আর্য, আরিয়ানদের কথা বলা হয়েছে। এবং সেই এই জাতির যে মূলে যিনি আছেন, তিনি কে? তিনি, আমার ধারণা, তিনি একজন মহামানবের কথা বলেছেন, যার নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ করেছে 9 মাস। তাহলে এই মহামানবকে, তিনি আর কেউ নন। আসলে তার নাম এই কবিতায় উঠে আসেনি, কিন্তু এই যার কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন, যার তত্ত্বাবধানের কথা বলা হয়েছে, খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহামানব, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই মহামানবের নেতৃত্বেই এদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এটি আমরা জানি। আমরা কখনোই তাকে ভুলব না। আমরা শহীদদের রক্তকে ভুলব না, যারা এই দেশের স্বাধীনতা অর্জনে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা আবহানা মুস্তফা কামাল যে কবি,
তার এই দেশপ্রেমের এই কবিতাটি আমার কাছে দেশপ্রেমের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে হচ্ছে। আমি আশা করছি যে তোমরা বুঝতে পারছো যে একটি দেশপ্রেমে উদ্বুদ্ধ স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে ইঙ্গিত করে 30 লক্ষ যে শহীদ তাদেরকে ইঙ্গিত করে তার কবিতায় তার যে নিজের দেশ বাংলাদেশ, এই দেশের যে নৈসর্গিক সৌন্দর্য আছে তাকে তার কবিতায় অসাধারণ সে এক দক্ষতায় তিনি যেন এই কবিতাটিতে প্রাণ সঞ্চার করে গিয়েছেন। আমি বলবো যে আসলে এই ধরনের দেশপ্রেমের কবিতা সাহিত্যে খুব কমই আছে। আর আবু হানা মুস্তফা কামাল তার সম্পর্কে আলোকপাত করেছি। তিনি অত্যন্ত খ্যাতিমান একজন শিল্পী, কবি, প্রাবন্ধিক গীতিকার। তার এই কবিতাটি নিঃসন্দেহে বাংলা সাহিত্যে একটি অনন্য সংযোজন। তো তোমরা কবিতাটি পড়ো। আজকে এই ছোট্ট একটি ক্লাসেই আমি বলবো যে এই কবিতাটি শেষ করি। সময় পেলে আরেকদিন বিশদ আলোচনা করব। এই কোভিডের কালে অনলাইনে তোমরা আমি অবশ্যই তোমাদের স্বাগত জানাই আবারও, কারণ অনলাইন ক্লাস ছাড়া আর বিকল্প কিছু নেই। তোমরা এই ক্লাসটি দেখবে, শ্রবণ করবে এবং নিজেরাও অবশ্যই এমবি খরচ করে, জিবি খরচ করে এই ক্লাসে তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা ভালো থাকো, তোমাদের শুভকামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।